সেই টাকা দিয়ে টয়লেট না বানিয়ে এইটা ওইটা খাতে ব্যয় করে তারা টয়লেট ছাড়াই তাদের কাজ ছাড়তে লাগলো। দেখেন, এদেরকে কেউ যদি অনুদানও দেয়, টাকাও দেয়, তারপরেও এরা টয়লেট বানায় না, কারণ এরা মাঠে ঘাটে কাজ ছাড়তেই পছন্দ করে। এবং তাদের এখানে সামাজিক আন্দোলন হয়, গু আর খাবো না, মাঠে ঘাটে হাঁটবো না, গু আর খাবো না। এটা ভারতীয়দের স্লোগান। আমরাও বলছি, গু আর খাবো না, ভারতের পণ্য কিনবো না, গু আর খাবো না, ভারতের পণ্য কিনবো না। আমার একজন শিক্ষক আছে, উনি অনেকদিন আগে ছোটবেলায় একটা গল্প শুনিয়েছিলেন। গল্পটা হলো, আমেরিকাতে একটা সিনেমা হলে সিনেমা দিয়েছে, ভারতের একটা বিখ্যাত পরিচালকের সিনেমা। সেই সিনেমায় আমেরিকানরা দেখছে, এটা সারা বিশ্বে অনেক জনপ্রিয় হয়েছে সিনেমাটা। আমেরিকানরা ভাবলো আমরাও এই সিনেমাটা দেখি, তাদের হলে সিনেমা নিল। এখন সিনেমা নিয়েছে, সিনেমা দেখছে সবাই, সকাল হয়েছে, পাখি ডাকছে, এরকম একটা সিন। সব ভারতীয় নাগরিকরা হুড়মুড় করে ঘুম থেকে উঠছে। তো স্বাভাবিক, ঘুম থেকে তো উঠবে সকাল হলে। এখন সবাই একসঙ্গে বনে জঙ্গলে যাচ্ছে, ক্ষেত খামারে যাচ্ছে। তো আমেরিকানরা বলছে ভালো, যেতেই পারে। এখন সেখানে গিয়ে সবাই বসে পড়েছে। তখন আমেরিকানরা বলছে ওরা কি করছে? তো বলছে ওরা হাগু করছে, এখানে টয়লেট করছে। তো এইভাবে বনে জঙ্গলে টয়লেট করে। তো বলছে ওদের টয়লেট নাই। তো আচ্ছা ঠিক আছে, টয়লেট না থাকলে তারা তো কোথায় করবে? তো করছে। এরপরে গাছের পাতা, শুকনা পাতা এগুলো ছিঁড়ে তারা পরিচ্ছন্ন হচ্ছে। এটা দেখে তারা আশ্চর্য হয়ে যায়, ওদের টিস্যু কোথায়? ওদের টিস্যু নাই কেন? তো বলছে না, ওদের টিস্যু নাই, ওরা গরিব, তাই ওরা পাতা দিয়ে পরিষ্কার করে। তো এটাও তারা মেনে নিল আমেরিকানরা। এরপরে তারা সেখান থেকে বলছে সবাই একসঙ্গে নদীতে গিয়ে গোসল করছে, পুকুরে গিয়ে গোসল করছে। তো একই সিনেমার মধ্যে তো গোসল তো করতে হবে, তাই না? পরিষ্কার হতে হবে। তো বলছে যে এখনই হাগু করলে এইভাবেই পানিতে গিয়ে নেমে পড়লো সবাই। আচ্ছা ঠিক আছে, ওদের টিউবওয়েল নাই, ওরা তো পানিতে নামবেই। এটাও তারা মেনে নিল। এরপরে তারা গোসল শেষ করে বাড়িতে যাবে, যাওয়ার সময় কলস ভর্তি করে পানি নিচ্ছে। এটা দেখে তারা স্বাভাবিক নিচ্ছে যে পানি কোনো কাজে ব্যবহার করবে, এটা তারা মেনে নেয়। এর পরবর্তীতে বাসায় যখন গেছে, ভাত খেতে বসছে, ওই যে কলসে পানি নিয়ে গেল, সেই পানি ঢেলে খাচ্ছে। এইটাই আমেরিকানরা মেনে নিতে পারেনি। এরা কি অদ্ভুত জাতি! ওইখানে হাগু করলো, ওইখানে পুকুরে গিয়ে সুচু করলো, সেই পানি নিয়ে যায় সেটা দিয়ে ভাত খাচ্ছে। তখন হর হর করে আমেরিকান সিনেমা হলে সবাই বমি করা শুরু করলো। তো এইটা হলো ভারতীয় সংস্কৃতি এবং কালচারের একটা দৃষ্টান্ত বলতে গিয়ে আমার শিক্ষক বগুড়া জেলা স্কুলে উনি এই গল্পটা বলেছিলেন। উনি একজন বিখ্যাত ব্যক্তি, আমি নাম বলবো না। এবং আমাদের এই সময়ে সবচেয়ে জনপ্রিয় আপনার হলো প্রতিবাদী ইউটিউবার এবং রাজনৈতিক বিশ্লেষক, তার নাম বলছি না, আপনারা সবাই ভেবে দেবেন। তার বাবা এই গল্পটা আমাদেরকে বগুড়া জেলা স্কুলে শুনিয়েছিল। তো উনি এটা কেন বলেছিল? এটা এই জন্য বলেছিল যে তোমরা যে ভারতীয় টিভি চ্যানেলগুলো দেখো, ওদের সংস্কৃতি কি, তোমরা কি শিখবা সেখান থেকে? এটাকে তোমরা আদর্শ মনে করো। ওদের কালচার কি? ওদের কালচার এরকম নোংরা, অপরিচ্ছন্ন, এবং তাদের জাতের অনেক সমস্যা। এর যে আমরা বাঙালিরা, বাংলাদেশিরা অনেক পরিষ্কার এবং পবিত্র। উনি বলছিল যে আমরা বাঙালি হিন্দু যারা আছি, তারা ইন্ডিয়ান হিন্দুর চেয়ে অনেক পরিচ্ছন্ন। আমরা সারাক্ষণ আমাদের ঘর দর মোছামুছি করি, পরিষ্কার রাখি, থালাবাটি 2-3 বার করে ধুই। আর তারা যেই পুকুরে নোংরা পরিষ্কার করে সেই পুকুরের পানি খায়। তো তোমরা তাদের কাছ থেকে শিখবা কি? আমরা ভারতীয়দের কাছে বলছি যে ভারতের একটা গুটি ছিল এই শেখ হাসিনা, এবং ভারতের গুটি ছিল এই বাংলাদেশি কিছু হিন্দু, তাদেরকে দিয়ে বাংলাদেশকে শাসন এবং শোষণ করা। এই গুটি দিয়েই তারা 8% জনগণ হয়েও 30% চাকরি বানিয়ে নিয়েছে। এই সমস্ত পরিকল্পনা যখন ভেস্তে গেছে, যখন গণেশ উল্টাইছে, তখন তাদের মাথা খারাপ হয়ে গেছে। এই যে ইউনূস সরকার ক্ষমতা চালাচ্ছে, এতটুকু সহনশীল হয়ে ক্ষমতা চালাচ্ছে যে মুসলিমদেরকে পিটায় মারা হচ্ছে, তাদেরকে গ্রেফতার পর্যন্ত করছে না। দেখেন, গণহত্যায় অভিযুক্ত মুন্নি শাহকে আটক করলো জনগণ। ইউনূস সরকার এতটুকু সহনশীল
যে তাকে আবার ছেড়ে দিল, কতটুকু সহনশীলতার পরিচয় দিয়েছে। আমিও বাংলাদেশের নাগরিকদেরকে বলবো, আমরা ওই ইন্ডিয়ানদের মতো উগ্র আচরণ করবো কিনা। গতকালকে আমাকে অনেকে বলেছে, ভাই ভারতীয় দূতাবাসের সামনে বিক্ষোভ মিছিল দেন। আমি বলছি, আমাদেরকে ভারতীয়দের মতোই উগ্র বানাবেন না, এখনো সময় হয়নি। তবে আমরা ছাড় যাওয়ার মানুষও না। আমাদের প্রশ্ন হলো, ঢাকার বাইরে রাজশাহীতে ভারতের দূতাবাস কেন? কেন চট্টগ্রামে, কেন যশোরে, খুলনায় কেন? এতগুলো ভারতের দূতাবাসের কাজ কি? এগুলো কি করে? আমরা তো দেখি এগুলো বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করার জন্য ব্যবহার করছে। তারা শুধুমাত্র ঢাকায় আমাদেরকে নিয়ন্ত্রণ করছে না, এলাকায় এলাকায় বিভিন্ন পদ পদবি, নির্বাচন, বিভিন্ন বিষয়ে নমিনেশনের ক্ষেত্রে এই ভারতীয় দূতাবাসগুলো হস্তক্ষেপ করছে। এখন আমরা সরকারের প্রতি বলি, শান্তিপূর্ণ কথা, কোনো মারামারি কেতালের দরকার নাই। আপনারা এই সকল দূতাবাসকে বাংলাদেশ থেকে বহিষ্কার করেন। ঢাকা ছাড়া কোথাও ভারতের কোন দূতাবাস প্রয়োজন নাই। এবং ভারতের বিভিন্ন জায়গায় বাংলাদেশে যে দূতাবাসগুলো রয়েছে, উপদূতাবাস রয়েছে, একটা দূতাবাস থেকে সকল উপদূতাবাস থেকে বাংলাদেশের অফিসার থেকে ফেরত নিয়ে আসেন। প্রয়োজন নাই, প্রয়োজন নাই। এই সমস্ত কিছু বেনিফিট শুধুমাত্র রাষ্ট্র হিসেবে ভারত পায়। এবং ভারতকে ধন্যবাদ দেব আমাদেরকে সুযোগ দেওয়ার জন্য, আমাদের চিকিৎসা ব্যবস্থা সুন্দর করার জন্য। এখন আমরা ডাক্তারদের কাছে যাব এবং সবাই খেয়াল রাখবেন, কোনো ডাক্তার যেন সকাল 9টার দিকে যদি তাদের শিডিউল হয়, এরপরে কর্মস্থলে না আসে। যদি কর্মস্থলে না আসে, সেখানে লাইভ শুরু করে দেবেন যে অমুক ডক্টর এখনো কাজে জয়েন করে নাই, আমরা লাইভে সম্প্রচার করছি। কোনো হাসপাতালের ওয়াশরুম যদি নোংরা থাকে, সেখানে বসে ওয়াশরুমে লাইভে আপনারা কর্ম সারবেন যে আমি এই নোংরা ওয়াশরুমে এখানে আমি এই হাসপাতালে কাজ করতে বাধ্য হচ্ছি। আপনারা সবাই জানেন, আমরা আমাদের চিকিৎসা, আমাদের স্বাস্থ্য একটা সুন্দরভাবে সাজানোর সুযোগ পেয়েছি ভারতের চিকিৎসা বন্ধ করার জন্য। ওরা কত বড় উগ্র! ভারত নামের একটা রাষ্ট্রকে প্রণাম করলে স্বাস্থ্য সেবা দেবে, এইরকম উগ্র কথা বলে আমরা কি বিনা পয়সায় সেখানে চিকিৎসা নিতে যাই? বলছি, আজকে এখানে বলছে না চিকিৎসা দেবে না, আপনারা 10 দিন যাওয়া বন্ধ করেন, ওরাই হাতে পায়ে ধরবে যে এগুলো নিষেধাজ্ঞা তুলে নেন। আজকে ভারতের পণ্য কেনা বন্ধ করেন, ওরাই নিষেধাজ্ঞা তুলে নেবে। আমরা আমাদের কাজকে আরো সম্প্রসারিত করতে চাই। আমরা আমাদের ভারতের এই আগ্রাসনের বিরুদ্ধে আরো নিরন্তর আন্দোলন তৈরি করতে চাই। তবে সেটা সন্ত্রাস নয়, হিংস্রতা নয়। আমরা আমাদের ক্রয় সক্ষমতা দিয়ে ভারতকে জবাব দিব। আমরা এই ভারতের হাবু মিশ্রিত খাবার খাবো না। কি খাবো না? আমরা গোবর মিশ্রিত খাবার খাবো না। দেখেন, ভারতের এই খাদ্যপণ্য এবং মশলাগুলোতে গোবর এবং গোমূত্র পাওয়া গেছে, এটা ইউরোপীয় ইউনিয়নের প্রতিবেদনে বলা হচ্ছে। 27টি দেশে এগুলো নিষিদ্ধ করা হয়েছে। হংকং, সিঙ্গাপুর সহ বিভিন্ন দেশে ভারতীয় পণ্য নিষিদ্ধ করা হয়েছে। আমাদের দুঃখ লাগে যে আমাদের সরকার এখনো এই পণ্যগুলো নিয়ে গবেষণা করছে না। এই পণ্যগুলোকে সায়েন্স ল্যাবে পাঠান, সায়েন্স ল্যাবে পাঠিয়ে এগুলো গবেষণা করে এর মধ্যে কি পরিমাণ গরুর গোবর এবং গোমূত্র আছে, এটাকে সিরিয়াসলি নিতে হবে। যে গোবর এবং গোমূত্রকে আমরা ঘৃণা করি, আমরাকে নোংরা মনে করি, দুঃখের বিষয়। এগুলোকে ভারতীয়রা পবিত্রতা মনে করে খাবারের মধ্যে নির্দ্বিধায় এগুলো ছিটাই দিচ্ছে। আপনারা এ সকল গোবর এবং গোমূত্র মিশ্রিত খাবার খাবেন কিনা জিজ্ঞাসা করছি। আজকে থেকে আমরা নতুন মাত্রায় ভারতের পণ্য বর্জন এবং ভারতের আগ্রাসন বিষয়ে সচেতন হওয়ার জন্য আমরা ক্যাম্পেইন শুরু করব। আপনারা সেই ক্যাম্পেইন থাকবেন নি? সবাই থাকবেন নি? সবাই দেখি আমরা থাকবো। আমরা গোবর মিশ্রিত খাবার খাবো, আমরা গোমূত্র মিশ্রিত খাবার খাবো। এবং আরেকটা প্রতিবেদন এসেছে, এদের যে বাসি নোংরা পচা রুটিগুলো, এগুলো ব্লেন্ডার করে গুঁড়া করে মশলার সঙ্গে মিশাচ্ছে। এটা এমন একটা জাতি যারা মানুষকে ক্যান্সার আক্রান্ত করছে এইভাবে, এবং ক্যান্সার আক্রান্ত করে করে নিজেরাই চিকিৎসা বাণিজ্য করছে, ক্যান্সারের চিকিৎসা করছে। আমরা যদি শুধু ইন্ডিয়ার এই সকল ক্যান্সার আক্রান্ত হওয়ার সম্ভাবনাময় পণ্যগুলো বর্জন করি, আমরা ক্যান্সার থেকে এমনিতেই বাঁচে যাবো। ধন্যবাদ তারেক রহমানকে। এই পর্যায়ে বক্তব্য রাখবে গণ অধিকার পরিষদের সংগ্রামী সদস্য সচিব ফারুক হাসান।
কমিশনে উগ্রবাদী সন্ত্রাসী ভারতীয় আরএসএস এর যে সশস্ত্র হামলা এবং বাংলাদেশের জাতীয় পতাকাকে অবমাননা করা হয়েছে, তারই প্রতিবাদে আজকের এই গণ অধিকার পরিষদের বিক্ষোভ সমাবেশ। এই বিক্ষোভ সমাবেশে যারা বক্তব্য রেখেছেন সকলকে ধন্যবাদ জানাচ্ছি। আজকে সারা বাংলাদেশে টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাতুরিয়া 56,000 বর্গ মাইল এলাকায় আওয়াজ উঠেছে দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা। আজকে আমরা এটা বলতে চাই, ভারত পৃথিবীর এমন একটি দেশ যার প্রতিবেশী কোন দেশের সাথে সম্পর্ক ভালো নেই। ভারতের পাশে নেপাল ছোট্ট একটি দেশ, যে দেশের জনসংখ্যা খুব অল্প, সেখানে প্রায় 80% জনসংখ্যার 80% হিন্দু, তারাও ভারতীয় এই উগ্রবাদী দেশটিকে লাল কার্ড দেখে বিতাড়িত করেছে। তার পাশে আরেকটি দেশ ভুটান, মাত্র 56,000 বর্গ কিলোমিটার এলাকার ছোট্ট একটি দেশ। এই ছোট্ট দেশটিও উগ্রবাদী সাম্প্রদায়িক ভারতকে লাল কার্ড দেখিয়ে তার দেশ থেকে উৎখাত করেছে। সেখানে আমি বলতে চাই, বাংলাদেশ 1,47,000 বর্গ কিলোমিটার এলাকার একটি দেশ, 20 কোটি জনগণের এই বাংলাদেশ, হাজী শরীয়তুল্লাহর এই বাংলাদেশ, শহীদ তিতুমিরের এই বাংলাদেশ, শহীদ আবু সাইদের এই বাংলাদেশ। সুতরাং এই বাংলাদেশেও ভারতীয় দাদাগিরি আর চলতে দেওয়া হবে না। ভারতীয় দাদাগিরিকে গত 5ই আগস্টে এই বাংলাদেশ থেকে আমরা বদর রচনা করেছি। প্রিয় বন্ধুগণ, গতকালকে ভারত যেটি করেছে এটি পরিষ্কার ভাবে যুদ্ধ ঘোষণার সামিল। পৃথিবীর কোন দেশে কিংবা কোন দেশ তার দেশের অভ্যন্তরে কোন হাই কমিশন কিংবা দূতাবাসে এরকম সশস্ত্র আক্রমণ চালাতে পারে না। এখান থেকে পরিষ্কার, ভারত তার দেশে বিদেশি স্থাপনা এবং দূতাবাস হাই কমিশনগুলোতে নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে। তাই আমরা ভারতীয় মোদী সরকারকে পরামর্শ দিতে চাই, আপনি যেহেতু নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছেন, আপনি জাতিসংঘের কাছে আহ্বান জানান, অনুরোধ জানান, জাতিসংঘ যাতে অতি দ্রুত শান্তিরক্ষী ভারতে পাঠায়। আর আমরা আপনাকে প্রকাশ্যে আহ্বান জানাচ্ছি, আশ্বস্ত করছি, আমরা জাতিসংঘে অতিরিক্ত শান্তিরক্ষী পাঠিয়ে আপনার দেশে সহায়তা করার জন্য আমরাও সহায়তা করব। প্রিয় বন্ধুগণ, আজকে ভারত এমন একটি সাম্প্রদায়িক দেশে পরিণত হয়েছে, প্রত্যেক বছর সাম্প্রদায়িক দাঙ্গায় কয়েক হাজার মানুষ ইন্ডিয়াতে মারা যায়। আর সেই ইন্ডিয়া আজকে সবক দেয়, আজকে আমাদেরকে পরামর্শ দেয়, আজকে আমার দেশে দাদাগিরি করার জন্য হুঙ্কার দেয়। সুতরাং আমরা ভারতকে বলবো, আগে নিজের দেশকে ঠিক করো। আজকে তোমার নিজের দেশ ঠিক নেই, তুমি নিজের দেশে নিরাপত্তা দিতে পারো না, সেখানে তুমি আমার দেশে এসে দাদাগিরি করার চেষ্টা করো। সুতরাং বাংলাদেশ তোমার এই দাদাগিরিতে, তোমার এই রক্ত চক্ষুকে দেখে কোনোভাবেই বিচলিত নয়। প্রিয় বন্ধুগণ, আজ এর সাথে এই সরকারকে আমরা বলতে চাই, এই সরকারের উচিত, ডক্টর মোহাম্মদ সরকারের উচিত অতি দ্রুত আগরতলার বাংলাদেশ উপ হাই কমিশন বন্ধ করে আমাদের কর্মকর্তাদের বাংলাদেশে প্রত্যাহার করে নেওয়া। একই সাথে এই ঘটনার প্রতিবাদ স্বরূপ আমাদের চট্টগ্রামে ইন্ডিয়ান উপ হাই কমিশনকে বন্ধ করে দিয়ে ভারতীয় দূতাবাসের কর্মকর্তাদের বহিষ্কার করে দিল্লি পাঠিয়ে দেওয়া। এটা যদি এই সরকার করতে ব্যর্থ হয়, তাহলে বুঝতে হবে এই সরকারের ভারতের প্রতি দুর্বলতা রয়েছে, এই সরকারের ইন্ডিয়া প্রেম রয়েছে, ভারত প্রীতি রয়েছে। এদেশের জনগণ ইন্ডিয়াকে লাল কার্ড দেখিয়ে দিয়েছে। ইন্ডিয়ার প্রতি আমাদের কোন প্রেম নেই, ভারতের প্রতি আমাদের কোন প্রীতি নেই। তাই আমরা খোলা মনে বলতে চাই, ইন্ডিয়া যদি ঘোষণা দেয় তারা বাংলাদেশে পেঁয়াজ পাঠাবে না, আমরা মোদীকে বলতে চাই তোমাদের পেঁয়াজ খাবো না, আমাদের খাওয়া
তারা যে গরম দেখায়, তারা বলে আমাদের সীমান্ত নাকি বন্ধ করে দেবে। আরে বেটা, ইতিমধ্যে তোমরা আমাদের সীমান্তে কাঁটাতারের বেড়া দিয়েছ। আমরা বলতে চাই, কাঁটাতারের বেড়া নয়, তোমরা সীসার প্রাচীর ঘরে আমাদের চতুর্দিকে তোমাদের সীমান্ত বন্ধ করে দাও। আমরা তোমাদের দিকে তাকাতে চাই না। তোমাদের দিকে তাকালেই আমরা গোমূত্রের গন্ধ পাই, আমরা গোবরের গন্ধ পাই। বাংলার মানুষ আর গোবরের গন্ধ শুনতে চায় না। তাই তোমরা সীমান্ত বন্ধ করে দাও। প্রিয় ভাইরা আমার, আজকে আমাদের এই লড়াইকে আরো বেগবান করতে হবে, আরো জেগে উঠতে হবে। আমরা 5ই আগস্ট এই বাংলার জমিন থেকে, এই বাংলার মাটি থেকে ভারতীয় দাবেদারি, রয়ের গোয়েন্দাগিরি, ভারতীয় আগ্রাসনকে চিরতরে কবর দিয়ে দিয়েছি। আমরা অঙ্গীকার করছি, আমরা শপথ নিচ্ছি, এই বাংলার মাটিতে আর কোনদিন ভারতীয় দাবেদারি ফিরে আসবে না ইনশাআল্লাহ। প্রিয় বন্ধুগণ, আমাদের মেজর এস.কে. সিনহা, আবু সাইদ মোহাম্মদ সিনহা, তাকে হত্যা করা হয়েছিল ভারতীয় রয়ের পরিকল্পনায়। সেই হত্যাকাণ্ডের বিচার আজও আমরা পাই নাই। সিনহা হত্যার বিচার আমরা চাই, এই বিচার করতে হবে। একই সাথে বিডিআর হত্যাকাণ্ডের সময় যে সকল জওয়ানদের এখনো কারাগারে বন্দী করে রাখা হয়েছে, তাদেরকে অনতিবিলম্বে মুক্তি দিতে হবে। আমার সীমান্ত দিয়ে কেউ যদি চক্রান্ত করতে চায়, আমরা দেশপ্রেমিক তরুণরা এই জওয়ানদের নিয়ে পুরো বাংলা ভাষাভাষী অঞ্চলকে বাংলাদেশে পরিণত করার আরেকটা লড়াই করবো ইনশাআল্লাহ। পরিশেষে একটা কথাই বলতে চাই, এই বলে শেষ করব। আমাদের তরুণ আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যার বিচার এখনো হয় নাই। আমরা কোন এক রহস্যজনক কারণে আলিফ হত্যার বিচার এবং এই রহস্যজনক কারণে তার যে তদন্ত, এই তদন্তের গতি আজকে থেমে গেছে। আমরা এটাও স্মরণ করিয়ে দিচ্ছি, আলিফ হত্যার বিচার না হওয়া পর্যন্ত কোন অধিকার পরিষদ রাজপথ থেকে পিছু হটবে না কিংবা রাজপথ ছাড়বে না। তাই অনতিবিলম্বে এই সরকারকে আলিফ হত্যার দ্রুত বিচার এবং সিনহা সহ বিগত যতটি বিচার বহির্ভূত হত্যাকাণ্ড হয়েছে তার সবগুলো বিচার সম্পূর্ণের আমরা আহ্বান জানাচ্ছি। ভাই, এখানেই শেষ করব। আর একটি আহ্বান, আমাদের 18 থেকে 30 বছরের প্রত্যেকটি নাগরিকের জন্য 1 বছরের সামরিক প্রশিক্ষণ বাধ্যতামূলক করতে হবে। এটা আমরা লিখিতভাবে ডক্টর মোহাম্মদ ইউনূসকে দিয়েছি এবং এটা বলেছি, এদেশের সার্বভৌমত্বকে টিকিয়ে রাখার জন্য এর কোনো বিকল্প নেই। সামরিক প্রশিক্ষণ নিয়ে বাংলাদেশের প্রত্যেকটি নাগরিককে এক একটি যোদ্ধা হিসেবে গড়ে তুলতে হবে। ধন্যবাদ। ইনকিলাব জিন্দাবাদ।